আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যথারীতি আমি আব্দুল্লাহ মাসুম আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, ভোট আমাদের একটি মৌলিক অধিকার। এদেশের জনগণের মৌলিক অধিকারের গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে ভোট। আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারিতে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের স্টুডিওতে সংযুক্ত হয়েছেন, অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন গণমানুষের নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং হবিগঞ্জ ১ অর্থাৎ নবীগঞ্জ এবং বাহুবল সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব শাহজাহান আলী। জনাব শাহজাহান আলী, আপনাকে আজকের আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমার দর্শক শ্রোতা যারা দেখছেন সবার জন্য আসসালামু আলাইকুম, অন্যান্য ধর্মের প্রতি শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, নির্বাচন আসলেই আমরা দেখি প্রার্থীরা জনপদে তাদের কর্মপন্থা, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাষ্ট্র পরিচালনায় তারা কি ভূমিকা রাখবেন সেই বিষয়গুলি নিয়ে তারা তাদের প্রচারণা চালিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের আজকের অতিথি জনাব শাহজাহান আলী নবীগঞ্জ বাহুবলের গ্রাম থেকে গ্রামে, জনপদ থেকে জনপদে ছুটে বেড়াচ্ছেন এবং তিনি তার কর্মপন্থা সবাইকে জানানোর চেষ্টা করছেন। কিন্তু আমরা কি সবাই জানি এই শাহজাহান আলীর বাড়ি কোথায়, ঘর কোথায়, তার লেখাপড়া কোথায়? হয়তোবা আমরা অনেকেই জানি, হয়তোবা অনেকেই জানি না। আজকে আমাদের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হচ্ছে আমাদের আজকের অতিথি, তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। জনাব শাহজাহান আলী, আমরা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু জানতে চাই যে আপনার জন্ম এবং আপনার যে প্রাথমিক হাতে করি অ আ ক খ প্রাইমারি স্কুল আপনার কোথায় কেটেছিল? আমার তো গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৬ নম্বর মিরপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের নাম। আমাদের গ্রামেই যে স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওইখান থেকে পাঠশালা হাতে করি শুরু হয়েছিল এখান থেকে শিক্ষা জীবনের যাত্রা শুরু। আফটার কমপ্লিট প্রাইমারি স্কুল মিরপুর, আমাদের একেবারে ইউনিয়ন প্রপারে মিরপুর ফজিলুন্নেসা উচ্চ বিদ্যালয়, এখান থেকে এসএসসি। আফটার এসএসসি ইন্টারমিডিয়েট এমসি কলেজ থেকে, সিলেট এমসি কলেজ, সিলেট এমসি কলেজ মোরারি রাজ্জাদ কলেজ থেকে। তারপরে বাংলায় অনার্স মাস্টার্স করেছি এমসি কলেজ থেকে। তারপরে এলএলবি করলাম সিলেট ল কলেজ থেকে। এই হলো আমার শিক্ষার দূর। অর্থাৎ আমরা কি আপনাকে অ্যাডভোকেট বলতে পারি? না, বলা যাবে না, বিকজ আমি তো সনদ নেই। যাই হোক, আপনি এলএলবিও কমপ্লিট করছেন, বলতে পারেন আইনের ছাত্র। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে জানবো, আচ্ছা, আপনার রাজনৈতিক জীবনটা কবে থেকে শুরু হয় বা কিভাবে আপনার হাতে করি হয়? এমসি কলেজে ভর্তিকালীন সময়ে যখন পরীক্ষা দিতে আসলাম, আমাদের সময় ছিল ভর্তি পরীক্ষা ছিল, আমার যতটুকু মনে পড়ে প্রায় 2200 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলাম আমরা, 300 জনের চান্স পাইলাম, অদ্যবধি 300ই সিট। তো ভর্তি দিতে পরীক্ষা দিতে আসার সময়ে আমাদের সিনিয়র যে সকল ভাইরা সাহায্য করেছিল তাদের সাথে ইন্ট্রোডিউস হলো, একটা ইন্টিমেসি তৈরি হলো। তারপরে সেই তাদের হাত ধরেই আস্তে আস্তে ছাত্র শিবিরের সংযুক্ত হওয়া, যোগদান করা। এটি সিলেট এমসি কলেজে। আমরা যতটুকু জানি আপনি শিবিরের রাজনীতি শেষ করার পরে আবার আপনি শ্রমিকদের সংগঠনের সাথেও সম্পৃক্ত ছিলেন। আমরা এখন পর্যন্ত যা দেখছি যে নবীগঞ্জ বাহুবলে শ্রমিকদের একটি বিরাট অংশ আপনাকে নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। যেটা শুনছেন কারেক্ট। আমি 2007-এর শেষের দিকে ছাত্র রাজনীতি শেষ করেছি। আমি সেন্ট্রাল কমিটিতে 1 বছর লাইব্রেরি সম্পাদক, পরের বছর সাংস্কৃতিক সম্পাদক শেষ করে 2008 সালে সিলেটে ফিরে এসেই শ্রমিক রাজনীতিতে যোগদান করেছি। 2008 থেকে 2020 এটি শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিকদের সংগঠন। আমার হাত ধরে 13টা ট্রেড ইউনিয়ন জন্ম নিয়েছে সিলেটে। এর মধ্যে রিক্সা শ্রমিক, দর্জি শ্রমিক, দোকান শ্রমিক, চারকোয়ের, রিক্সা ইত্যাদি ইত্যাদি।
ফলে আমি লং টাইম দায়িত্ব পালন করেছি। সিলেট বিভাগের সেক্রেটারি ছিলাম, মহানগরের সেক্রেটারি ছিলাম, সভাপতি ছিলাম, সর্বশেষ সেন্ট্রাল কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ছিলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের 2020 পর্যন্ত। এরপরে তো জামাত ইসলামীর গণরাজনীতিতে চলে আসলাম। 2021 সাল থেকে শুরু করে অদ্যাবধি 2টা টার্ম শেষ করে 3 নম্বর টার্ম আমার চলমান মহানগর জামাতের সেক্রেটারি। যাই হোক, এবারের নির্বাচনটা যেহেতু অনেক ঘাত প্রতিঘাত, দেশের অনেক পরিবর্তনের পরে এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যারা ভোটার তাদের বিরাট একটি অংশ যুব সমাজ, যাদের এই অংশের মধ্যে আরেকটি অংশ যারা কোনোদিন ভোটই দিতে পারে নাই, এবার প্রথমবারের মতো ভোট দেবে। আর প্রার্থীদের মধ্যেও আমরা যতটুক দেখতে পাচ্ছি আপনি যথেষ্ট ইয়াং, সেদিক থেকে তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন? বা আপনি তো এই কিছুদিন ধরে বাহুবল নবীগঞ্জে আমরা দেখতে পাচ্ছি চষে বেরিয়েছেন বলা যায়, বা গ্রাম থেকে গ্রামে যেখানে রাস্তা নাই, ঘাট নাই, পায়ে হেঁটে নৌকায় আপনি যাতায়াত করছেন। এই যুব সমাজের মধ্যে আপনার গ্রহণযোগ্যতাটা কেমন মনে করছেন? শুরুতে আমি বলি যে এই কিছুদিন যাবৎ যে বলছেন এটাকে একটু কারেকশন দিই। যদিও আমি সিলেট শহরে বসবাস করি, আমার এলাকার একটা বড় অংশ জনগণ চিকিৎসার জন্য কিন্তু সিলেটে আসেন, উসমানীতে আসেন, প্রাইভেট হসপিটালগুলোতে আসেন। আমার সিলেটে আমার এন্টার পড়াশোনা রাজনীতি হওয়ার কারণে আমার জন্য তাদেরকে সহযোগিতাটা করা অনেক সহজ হয়ে যায়। ফলে জনগণের সেবা দেওয়া বলতে যা বোঝায় সেটা আমি অব্যাহতভাবে, আমার 33 ইয়ার্স এই সিলেটের শহরে অবস্থান, আমি অব্যাহতভাবে দিয়ে গিয়েছি। ফলে জনগণের সাথে আমার নারীর যে সম্পর্ক, এটা কোনো সময় ডিসকানেক্ট হয়নি, কানেক্টেড ছিল। এটা একটা। 2 নম্বর হলো যুবদের আন্দোলনের সাথে সরাসরি আমরা সম্পৃক্ত ছিলাম। আপনি হয়তো জানেন না, যদি না জেনে থাকেন তাহলে জানাচ্ছি। আমি 2024 সালের 20 জুলাই গ্রেফতার হয়ে যাই আন্দোলনের প্রথম দিকেই, আর বের হলাম কিন্তু 5 আগস্টে ফেসিবাদের পতনের পরে। আচ্ছা, তো সঙ্গত কারণেই ইয়াং জেনারেশন জেন জেডের যে ডিজায়ার, এটা আমাদের পাঠ করতে, রিড করতে কোনো অসুবিধা হচ্ছে না, বা অতীত হয় নাই, এখনো হচ্ছে না। ফলে আমি নিয়মিতভাবে আমার এলাকায় যাচ্ছি, মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা রিয়েলি আসলে কাছ থেকে দেখা, মানুষের হৃদয়ের আকুতিটা কান পেতে যাতে শুনতে পারি, এই ফিলিংস থেকে যাতে বইয়ের মধ্যে পড়ার প্র্যাকটিক্যাল করা। আমরা সায়েন্সে পড়াশোনা করছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত প্র্যাকটিক্যাল ক্লাসে গেছি। তা আই থিঙ্ক দ্যাট যে আমার এলাকাটা আমার প্র্যাকটিক্যাল মানুষের কাছাকাছি গেলে তাদের যে অভাব, অভিযোগ, দুঃখ কষ্ট ব্যথা বেদনা এটা উপলব্ধি করতে পারবো, এবং সেই আলোকে পরবর্তী স্টেপগুলো আমি নিতে পারবো। এর জন্য আপনি যে চষা বেড়ানোর কথাটা বলছেন, আমি জানি না আমার এই আসনে, হবিগঞ্জ 1 আসনে কি পরিমাণ সাবেক এমপি ক্যান্ডিডেটরা গ্রাম থেকে গ্রামে হেঁটেছে। আমি হিউজ হাঁটি গ্রামে, উদ্দেশ্য একটাই, মানুষের কাছাকাছি যাওয়া, যাতে মানুষ ফিল করে যে আমাদের যারা আগামী দিনে নেতৃত্ব দিবে এরা আমাদের হৃদয়ের কাছাকাছি আসতে চাচ্ছে, অথবা কাছে এসে আমাদের দুঃখ শোনার চেষ্টা করছে। একটা 24 আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশে একটা নতুন রাজনীতি শুরু করার, এটা ধরতে পারেন আমার একটা উদ্যোগ। এবারে নির্বাচনে আমরা যেহেতু যুবকদের নিয়ে কথা বলছিলাম, যুবকদের নিয়ে আপনার স্পেশাল কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা বলতে দেখেন, 2025-26 এই যে অর্থ বছর যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের টোটাল বাজেট হলো 2423 কোটি। ভেরি সিম্পল, মানে যেটা উল্লেখ করার মতো নয়। এর মধ্যে 950 কোটি টাকা চলে যাবে শুধু বেতনে। এখানে একটু এড করে নেই, আমরা ইতিমধ্যেই জানি আপনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাথে, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাথে, দুঃখিত, আপনি বিভাগীয় ক্রীড়া সংস্থার সাথে সংশ্লিষ্ট। এর জন্যই আমি বাজেটটা নিয়ে আসলাম। তো এইটা একটা যুব সমাজের কেরিয়ার গঠন, তাদের খেলাধুলা, মাঠ উন্নয়ন, নতুন মাঠ তৈরি, এটার জন্য এটা কোনো পর্যায়ে কোনো বরাদ্দই বলা যায় না। তো আমার চিন্তা, আমার পরিকল্পনা যে যুব সমাজের কেরিয়ার বিল্ড আপ করতে হলে এই জায়গায় বাজেটটা, মোট বাজেটের কমপক্ষে 2 থেকে 3% বাজেট এখানে বরাদ্দ দিতে হবে। তখন আমরা একটা সুস্থ যুব সমাজ এবং বেকার মুক্ত যুব সমাজ, কর্মসংস্থান মুখর যুব সমাজ আমরা তৈরি করতে পারবো। আমার একটা বিস্তারিত পরিকল্পনা আছে, এখানে বলে এটা শেষ করা যাবে না। আমরা নিশ্চয়ই আমরা অপেক্ষায় থাকবো যে বিস্তারিত আমরা আপনার কাছ থেকে আমি আমার
আমি আমার শোনার চেষ্টা নির্বাচনী করব। যখন মাঠে পুরোদমে যাব, তখন আমার পরিকল্পনার কথা আমার জনগণ, আমার ইয়াং জেনারেশনের কাছে আমি উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব জনাব শাহজাহান আলী ভাইয়ের কাছ থেকে। আমরা সবাই জানি ঢাকা সিলেট মহাসড়ক ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে, কিন্তু কাজ শুরু হওয়ার পর থেকেই দুঃখজনকভাবে দুর্ঘটনার হারও বৃদ্ধি পেয়েছে। অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করছে, পরিবারে নেমে আসছে কালো ছায়া। জনাব শাহজাহান আলী, আমরা কিছুদিন আগেও দেখলাম যে একটি কার একটি বাসের নিচে চাপা পড়ে বাবা এবং মেয়ে দুজনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু ঢাকা সিলেট মহাসড়কের আপনার নবীগঞ্জ বাহুবলে বিরাট একটি অংশ জুড়ে, এই সময়টাতে আমরা যতটুকু জানি আপনি কিন্তু প্রতিদিন সিলেট থেকে আপনি যাতায়াত করে থাকেন, তো সেখানে আপনিও তো একটি ঝুঁকির মধ্যেই যাতায়াত করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থভাবে রাখুক। কিন্তু এখানে এই সময়টাতে নির্বাচন আসার আগে, এই সময়টাতে, এই মুহূর্তে মানুষ যে ঝুঁকির মধ্যে যাতায়াত করছে, এ নিয়ে আপনার কোনো পরিকল্পনা বা জনগণকে উদ্বুদ্ধ করার ব্যাপারে বা প্রশাসনকে উদ্বুদ্ধ করার ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা বা নিবেন কিনা? পাশাপাশি আর একটু বলে রাখি, ঢাকা সিলেট এটি একটি মহাসড়ক। এখানে আমরা দেখেছি যে গর্ত ঢাকার জন্য ইট ব্যবহার করছেন, যা খুবই দুঃখজনক। যে একটি হাইওয়েতে ইট দিয়ে কিভাবে এই গর্তগুলি ঢাকার চেষ্টা করা হচ্ছে, কারণ এই ইট দেওয়ার কারণেই গর্তের সৃষ্টি হচ্ছে, খানাখন্দের সৃষ্টি হচ্ছে। আর আমরা জানি, পত্রিকায়ও দেখি যে অদক্ষ ড্রাইভার, গাড়ির ফিটনেস, অসতর্কতা, এগুলি আমরা বিভিন্ন বইতে দেখি যে অ্যাক্সিডেন্টের কারণ, দুর্ঘটনার কারণ। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি যে এখানে গর্তের কারণে, গর্ত থেকে সে তার গাড়িকে সেভ করার জন্য হয় ডানে মোড় নিচ্ছে, নয়তো বামে মোড় নিচ্ছে। এই মুহূর্তে এটা সবচেয়ে বড় একটি, প্রতিদিন আমরা এখানে দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে আপনার কোনো উদ্যোগ নিয়েছেন কিনা বা নিবেন কিনা? এক নম্বরে হলো যে আমি নিয়মিত সিলেট থেকে আসা যাওয়া করি না, আমি আমার বাড়িতেই সময় কাটাই থাকি। বাহ, 5 দিনে আমি আজকে শহরে আসলাম শুধুমাত্র আপনাকে একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর যেটা বলছেন যে মানে দুর্ঘটনা, এটা অহরহ। আজকে আমি এখানে বসে আমার বাবু বলে একটা ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, তারা ডেড বডি পোস্টমর্টম ছাড়া দাফন করবে, এই সহযোগিতাটা আমার কাছে চেয়েছে, আমি আমার অবস্থান থেকে করেছি। এটা প্রত্যেক দিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর যে মূল কারণ আপনার কথা মধ্যে নিয়ে আসছেন, কিন্তু বহুমাত্রিক কারণ। টমটম উঠে যাচ্ছে, সিএনজি উঠে যাচ্ছে, অদক্ষ ড্রাইভার, আনকনশাস, ফোনে কথা বলতেছে, ওভার স্পিড, অনেকগুলা কারণ। এই যে অসতর্কতা, রোডের উপরে যে মানে একটা সার্বক্ষণিক পর্যবেক্ষণ কর্তৃপক্ষের, এটার অভাব। তারপরে যে কোথায় কতটুকু কিলোমিটার গতি চালানো যাবে, কতটুকু নিয়ন্ত্রণ, এগুলার অভাব, ওভারটেক, সব কিছু মিলিয়ে এটা আমাদের জন্য একটা মরণ ফাঁদ। প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এইটার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। যে জায়গায় স্পিড ব্রেকার দেওয়া দরকার, এটা স্পিড ব্রেকার, যে জায়গায় গতি নিয়ন্ত্রণ করা দরকার, এখানে পর্যবেক্ষণ ক্যামেরা দেওয়া দরকার। এইভাবে যদি আমরা রুটকে আধুনিক ইনস্ট্রুমেন্ট দিয়ে সাজাতে পারি, তাহলে আমার ধারণা এখান থেকে অ্যাক্সিডেন্টটা কমিয়ে আনা যাবে। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট, রোড ব্যবহারের কিছু বিধিমালা আছে। মানুষ ডানেও তাকায় না, বামেও তাকায় না, একটা হাইওয়ের মধ্যে কি পরিমাণ স্পিডে যায় এটা বুঝেও না, ম্যাক্সিমাম টাইম এগুলো ঘটে। তো এর জন্য এই রাস্তার পার্শ্ববর্তী এলাকার মানুষের সাথে, বিশেষ করে আমার দেখেন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে কিন্তু ট্রাফিক আইন নিয়ে কোনো ধারণাই নেই। বাংলাদেশের বাইরে উন্নত বিশ্বে কিন্তু বাচ্চাদেরকে ট্রাফিক আইন শেখানো হয়। এই সব কিছু মিলিয়ে নিরাপদ সড়কের জন্য আমাদের একটা টিম নিয়ে কাজ করতে হবে, টোটাল কাজ যাকে বলে আর কি, আলাদা কোনো কথা নয়। আর সড়কের যে দুর্ভোগ, এইখানে পারস্পরিক সমঝোতার প্রচণ্ড অভাব। মানে একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির কোনো কম্বিনেশন নাই, প্রশাসনের নাই। এই জায়গা আপনার অ্যাকোয়ার করছে, মানুষের মূল্য দিচ্ছে না, কোথাও কম দিচ্ছে, কোথাও বেশি দিচ্ছে। এই যে একটা হজবরল অবস্থা। এই পরশুদিন
যে ব্যক্তি কিনছে 2 লাখ 3 লক্ষ টাকা করে শতক, এই জায়গাটা 3 গুণ দিয়েও দাম আসতেছে 30,000 40,000। এমন এমন মানুষ আছে যে তার বাড়িটাই একমাত্র সম্পদ, এই বাড়িটা পড়ে গেছে, আমার কাছে আসছে, কান্নাকাটি করছে। আমি হবিগঞ্জের এই সদ্য বিদায় ডিসি সাহেবকে আমি বলছি যে হাউ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব। জমি অধিগ্রহণের দাম দেওয়ার 2টা পদ্ধতি, একটা হলো গিয়ে লাস্ট জরিপ যেটা সেই 1956-এর জরিপকে বেস ধরা, অথবা এই এলাকায় সাম্প্রতিক সময়ে যে কয়টা দলিল হয়েছে এগুলাকে গড় করে মানে একটা এভারেজ দাম বের করা। তো সরকার যায় না এভারেজ দামে, গিয়েছে সেই লাস্ট সেই 56-এর জরিপ, বিকজ রানিং জরিপের মৌজার যে রেট এটা অত্যন্ত কম, ফলে একটা বড় ধরনের অসন্তোষ বিরাজ করতেছে, মানুষজন এখানে অসহযোগিতা করতেছে, এটা তো স্বাভাবিক, এটা এবং করা উচিত, এটা করা উচিত। আমরা মনে করি রাষ্ট্র এখানে দেখার মতো, দুঃখ দেখার মতো কেউ নাই। আমি ডিসি সাহেবকে যখন বললাম, উনি বললেন হ্যাঁ ওনারা আপিল করতে পারে, হ্যাঁ আপিল করলে তো এটা দেখা যাবে। মানে মানুষ যে এত ঠকতেছে, একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা দেখার মতো যেন কেউ নাই আর কি। মানে একটা রাষ্ট্র যেইভাবে কিভাবে চলে, একটা কি একটা অদ্ভুত মানে পিঠের হাতির পিঠে চলতেছে দেশ। তো এইটার একটা বাস্তব রূপ হলো আমাদের ঢাকা সিলেট হাইওয়ে সড়ক, যেটা আমার শেরপুর থেকে শুরু করে শাস্তাগঞ্জের যে স্টিলের ব্রিজ, এইটা এই পর্যন্ত কিন্তু আমার এলাকা। তো এই এলাকাটা এফেক্টেড, 2 পাশের যারা জমি পড়েছে তারা এফেক্টেড, তাদের পক্ষ নিয়ে আমরা কথা বলেছি, কাজও করতেছি, আইনানুগভাবে যতটুকু করা দরকার আমরা চালিয়ে যাব। আইন দ্বারা ব্যর্থ হলে পরবর্তী সময় এলাকাবাসীকে নিয়ে কি করা যায় এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা শুনছিলাম জনাব শাহজাহান আলী ভাইয়ের কাছ থেকে। প্রিয় দর্শক, আরেকটু বলে রাখি, ঢাকা সিলেট মহাসড়কে এমন দুঃখজনক দুর্ঘটনার জন্য কে দায়ী, এই প্রশ্ন রেখে এবং জনাব শাহজাহান আলী আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে আমার নবীগঞ্জ বাহুবলে যারা দেশে এবং প্রবাসে বাস করছেন সবার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাকে মনে রাখবেন আগামী দিনের নির্বাচনে ইনশাআল্লাহ আমি মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। রেজাল্ট কি হবে এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আমি আমার অবস্থান থেকে আমার উপরে অর্পিত দায়িত্ব এবং কর্তব্য যা আছে সেটা আমি যথাযথভাবে আদায় করে যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ভবিষ্যতে আরো বিস্তারিত অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা খেয়ে দিছি।